আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি অঙ্কোলজিস্ট ডক্টর বাসব বাগচি। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর বাগচি, আপনি যেটা বলছিলেন যে এর আগে যে কোনো মহামারীতেই তো আমরা দেখে এসেছি প্লাজমা থেরাপি তো নতুন নয়, যে কোনো ক্ষেত্রেই প্লাজমা থেরাপি কার্যকর হয়েছে। হঠাৎ কোভিড এর ক্ষেত্রে কেন কার্যকর হবে না? এই কতগুলো বিষয় আছে, এটা পুরোপুরি সেভাবে সবভাবে কার্যকরী হয়েছে এরকম বলা যায় না। এই যে প্লাসিড ট্রায়ালটা হয়েছে তাতে একজন রোগীর থেকে তো যে কিনা করোনা আক্রান্ত হয়েছিল এবং হাসপাতাল থেকে মিনিমাম 14 দিন থেকে 28 দিন আগে ডিসচার্জ হয়েছে, তার কাছ থেকে আমরা প্লাজমাটা সংগ্রহ করছি অ্যাফেরেসিসের মাধ্যমে। এবার সেই সংগৃহীত প্লাজমাটা আরেকজন রোগীর দেহে দিচ্ছি, তাকে ট্রান্সফিউজ করা হচ্ছে। এবার তার আগে যেটা বিষয় যেটা জানা যে ওই যে প্লাজমাটা রোগীর কাছ থেকে কালেক্ট করা হলো তার যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি প্লাজমায় আছে কিনা, ওটাকে আমরা বলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি যদি যথেষ্ট টাইটারে না থাকে তাহলে সেটা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, ভাইরাসকে ইনঅ্যাক্টিভেট করতে পারবে না। অনেক ইফস এন্ড বাটস আছে, কিন্তু আমাদের যেটা এইমস পাটনাও একটা প্যাসিভ ট্রায়ালের অংশ ছিল। সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানে যেটা আমাদের একদম ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একেবারে কাজ করেনি এটা বলা মুশকিল। আমি তো বলবো কাজ করেছে, কিন্তু ট্রায়াল তো এটা মাল্টিসেন্ট্রিক ট্রায়াল হয়েছে, প্যাসিভ ট্রায়াল সবকটা সেন্টার মিলিয়ে এরকম রিপোর্ট এসছে যে কার্যকরী হয়নি, যে প্রাইমারি অবজেক্টিভ ছিল সেটা অ্যাচিভ করেন। আমরা সেখানে 20 ml এর মতো প্লাজমা রেখে দিয়েছি, সেটা পরে পরীক্ষার জন্য। প্লাজমার মধ্যে কতটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি আছে তা কিন্তু আমাদের অজানা। ডক্টর বাগচি, আপনি একজন বিশিষ্ট অঙ্কোলজিস্ট। এবার ধরুন যারা ক্যান্সার আক্রান্ত তারা তো এমনিতেই ইমিউনো কম্প্রোমাইজড, তো সেক্ষেত্রে তারা তো অনেক বেশি ভালনারেবল। তাদের এই সময়টায় আপনি কি পরামর্শ দেবেন? যেটা ক্যান্সার রোগীর যেটা আমি বলতে চাই গুরুত্বপূর্ণ বিষয় যে তার যে চিকিৎসা সেখানে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ ক্যান্সার রোগের চিকিৎসা হয় কেমোথেরাপি, স্টেরয়েড এগুলো দিয়ে, এবং সেগুলো কিন্তু সবগুলোই দেহের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বা ইমিউনিটি কমিয়ে দেয়। সুতরাং কোভিড সংক্রমণের সম্ভাবনা বেড়ে যেতে পারে, এটা সত্যি। এবার কি কি পদক্ষেপ নিয়ে এটা কমানো যেতে পারে সেটা আমি একটু বলতে পারি। যে ফ্রম অঙ্কোলজিস্ট পার্সপেক্টিভ, যে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট, মানে এক রোগী থেকে অন্য রোগীর চিকিৎসায়, একই রোগাক্রান্ত তো এক রোগী থেকে অন্য রোগীর চিকিৎসায় তারতম্য ঘটানো। যেমন অশক্ত রোগীর ক্ষেত্রে কম মাত্রার কেমোথেরাপি দেওয়া, সেটা একটা কম ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট। নাম্বার 2 হলো হসপিটাল ভিজিট যতটা সম্ভব কমাতে হবে। এর একটা উদাহরণ আমি দেব, যেমন হজকিন্স ডিজিজ একটি লিম্ফ গ্ল্যান্ডের ক্যান্সার, লিম্ফ গ্রন্থির একটি ম্যালিগনেন্সি বা ক্যান্সার। তো এটা ট্রিটমেন্ট যেটা হয় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে রেডিওথেরাপি ব্যবহার কমিয়ে কেমোথেরাপিটাই ব্যবহার করতে পারি চিকিৎসায়। কারণ রেডিওথেরাপি ফ্র্যাকশনেটেড ডোজে দেয়া হয় এবং সেক্ষেত্রে পেশেন্টকে বেশিবার হাসপাতালে যেতে হয়। তাহলে হাসপাতাল ভিজিটটা যতটা কমানো যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 3, টেলিমেডিসিনের ব্যবহার। টেলিমেডিসিন যত বেশি ব্যবহার করা যেতে পারে। নাম্বার 4, এটা মনে রাখতে হবে ক্যান্সার চিকিৎসককে যে যেসব ক্যান্সার স্লো গ্রোয়িং টিউমার, যেখানে আমরা ট্রিটমেন্ট কিছুটা পিছিয়ে দিতে পারি, সেক্ষেত্রে পিছিয়ে দেওয়াই ভালো। কিন্তু যখন অ্যাগ্রেসিভ টিউমার বা ফাস্ট গ্রোয়িং একটা টিউমার আছে তখন কিন্তু ক্যান্সারের চিকিৎসা আমরা পিছিয়ে দিতে পারবো না। নাম্বার 5 হলো কেমোথেরাপি ও স্টেরয়েড যে ডোজ বা মাত্রা কমানো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, যেখানে দরকার, যেমন কেমোথেরাপির আগে ইনফ্লুয়েঞ্জা বীজাণু বা নিউমোকক্কাল জীবাণুর বিরুদ্ধে টিকাকরণ করে নেওয়া আগে থেকে। আর যেটা মাথায় রাখতে হবে যে কেমোথেরাপি শুরুর আগে
কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়াটা বাধ্যতামূলক। তাহলে একটা কোভিড নেগেটিভ রিপোর্ট চাই কেমোথেরাপি শুরু করার আগে। আর আউটডোরে রোগী যদি আসে, ধরুন ক্যান্সার আউটডোরে রোগী যদি আসে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে, সেখানে রোগীকে কিন্তু আমরা ওয়ার্ডে নিতে পারবো না, সেখানে আইসোলেশনে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত করোনার রিপোর্ট নেগেটিভ আসে। আর ইনডোর পেশেন্ট যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তাদের যদি জ্বর, শ্বাসকষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করতে হবে কোভিড-19 SARS-CoV-2 জন্য, আর একটা বুকের সিটি স্ক্যান করতে হবে। আচ্ছা, যারা কেমোথেরাপি নিচ্ছিলেন, একটা দীর্ঘ সময় ধরে লকডাউন চলেছে, অনেকেই কেমো ডোজ মিস করেছেন, তাতে কি তাদের কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি অবশ্যই হতে পারে। যাদের কেমোথেরাপি লকডাউন কেমো ডোজ যদি মিস করে থাকে, তাদের সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। এবার এক্ষেত্রে আমি একটা জিনিস, যে যারা লকডাউনের জন্য হসপিটালে পৌঁছতে পারেনি, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ওরাল কেমোথেরাপি, যেটা ঘরে বসে কেমোথেরাপি নেওয়া যায়, তার ব্যবহার করতে পারি। এবং এখানেই টেলিমেডিসিনের গুরুত্ব। যারা যেতে পারছেন না, হসপিটালে পৌঁছতে পারছেন না, তাদের জন্য টেলিমেডিসিন ফ্যাসিলিটি আমরা যদি দিতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে এই ক্ষতির দিকটা এড়ানো যেতে পারে। আপনি বুকের সিটি স্ক্যান করানোর কথা বললেন এইমাত্র, সেটা শুনে আমার মনে পড়ছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তর সম্প্রতি করোনা আক্রান্তদের যক্ষ্মা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এটা কেন? মানে কোভিড হলে কি যক্ষ্মা অবশ্যম্ভাবী? না, সেটা নয়, কিন্তু কোভিড এর আমরা ট্রিটমেন্ট কি দিয়ে করছি? কোভিডে একটা সাইটোকাইন স্টর্ম হয়। সাইটোকাইন স্টর্ম একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন, যেটার জন্য আমরা কি করছি, আমরা স্টেরয়েড ব্যবহার করছি। তাহলে করোনা ট্রিটমেন্টের জন্য ডেক্সামিথাজোন ব্যবহার করা হচ্ছে 6 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস। তাছাড়াও যারা ডিটোরিয়েট করছে, যাদের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বা সিরিয়াস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা ইন্টারলিউকিন 6 রিসেপ্টর ব্লকার টোসিলিজুমব নামে একটি ওষুধ, সেটা ব্যবহার করছি। এই ওষুধগুলো কিন্তু একজন টিবি রোগীর ক্ষেত্রে, যাদের অ্যাক্টিভ বা ইভেন লেটেন্ট টিউবারকুলোসিস আছে, তাদের ক্ষেত্রে দেওয়া ঠিক হবে না। এগুলো কিন্তু রিঅ্যাক্টিভেশন, যক্ষার আবার বেড়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্যই বাধ্যতামূলকভাবে করা হয়েছে। আচ্ছা, শেষ প্রশ্ন ডক্টর বাগচি, সামনের পরিস্থিতিটা আপনি কেমন দেখছেন? একজন চিকিৎসক হিসেবে আপনার কি মনে হচ্ছে? সামনের পরিস্থিতি বলতে, লকডাউন উঠে যাওয়ার পর করোনা রোগী ছাড়া অন্যান্য যে রোগী, যারা ক্যান্সার রোগী, তারা কিন্তু আস্তে আস্তে হাসপাতালের যে সেবা সেটা পাচ্ছেন। সেদিক থেকে ক্যান্সার রোগীদের কিন্তু কিছুটা সমস্যার সমাধান হয়েছে। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে এখনো তো বেশ কিছু হাসপাতালে করোনা ট্রিটমেন্ট চলছে এবং বেশ কিছু বেড করোনা রোগীর জন্য আলাদা করা আছে। সেক্ষেত্রে অন্যান্য রোগীদের ক্ষেত্রে বেড সংখ্যা কম, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা মাথায় রাখতে হবে, করোনা অতিমারি চলাকালীন ব্লাড ক্যাম্প যেগুলো হয়, সেগুলো কম হচ্ছে এবং ব্লাড ব্যাংকে রক্তের সরবরাহ মজুদ কম আছে। সেহেতু চিকিৎসা শুরু করার আগে আমাদের এইটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু রক্তের চাহিদা অনুযায়ী রক্ত পাবো না। এটা একজন চিকিৎসক হিসেবে আমাদের মনে রাখতে হবে। আর ভবিষ্যতে যেসব সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে, সেগুলো করতে হবে। এবং এটা বাস্তব যে পুজো বা নির্বাচন, যেমন বিহারে নির্বাচন হচ্ছে, এই সব ঘটনাগুলি কিন্তু করোনার সংক্রামিতের সংখ্যা বাড়িয়ে দেয়। সুতরাং সেইগুলো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে মাথায় রাখতে হবে এবং করোনা রোগীর চিকিৎসার সঙ্গে সঙ্গে যারা করোনা আক্রান্ত নন এমন রোগী, তাদের চিকিৎসাও যাতে ব্যাহত না হয়, সেটা মাথায় রেখে চলতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর বাগচি। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন অঙ্কোলজিস্ট ডক্টর বাসব বাগচি। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।